ডিএসএলআর ক্যামেরা এটা শুধুমাত্র একটা ক্যামেরা না, যারা লাইফে প্রথমবার এই জিনিসটা কেনার কথা চিন্তা করেন তাদের কাছে এটা একটা স্বপ্নের নাম। সো বেসিক্যালি আমরা যখন লাইফে প্রথমবার ডিএসএলআর ক্যামেরা কেনার কথা চিন্তা করি বা মার্কেটে যাওয়ার কথা চিন্তা করি, তখন একটু হলেও কনফিউজড হয়ে যায় বা একটু হলেও নার্ভাস হয়ে যায় যে আসলে আমার বাজেট অনুযায়ী একটা সঠিক ক্যামেরা সিলেক্ট করে নিয়ে আসতে পারবো কিনা, দোকানদার আমাকে নকল ক্যামেরা ধরিয়ে দিবে কিনা, এরকম বিভিন্ন ধরনের সমস্যা বা টেনশন আমাদের মাথার ভিতরে কাজ করে। এটা খুবই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমরা কী করি, আমরা একটু আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখি যে ডিএসএলআর ক্যামেরা চালাতে পারে এমন কোনো ভাই ব্রাদার আছে কিনা, তাকে সঙ্গে করে নিয়ে যেয়ে ক্যামেরাটা কেনার কথা চিন্তা করি। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। এখন যাদের আশেপাশে তেমন কোনো পরিচিত মানুষ নেই, তারা কি করবেন? তারা একটু হলেও চিন্তিত হয়ে যান। সো ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা নিজেই একটা ডিএসএলআর ক্যামেরা আপনার বাজেট অনুযায়ী সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। একেবারে A to Z দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? কীভাবে শাটার কাউন্ট চেক করবেন, কীভাবে এই ডিএসএলআর ক্যামেরাটা নকল নাকি আসল সেটা চেক করবেন, টোটাল কথা সব কিছু এই ভিডিওতে একেবারে ডিটেলসে বলার চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে, স্পেশালি যারা প্রথমবার লাইফে ডিএসএলআর ক্যামেরার কথা চিন্তা করতেছেন তারা 1 সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং সম্পূর্ণ ভিডিওটা না টেনে A to Z দেখতে থাকেন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলে নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা রেগুলারলি ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত খুব সুন্দর সুন্দর ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করি, সেগুলো দেখতে চাইলে নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিও শুরু করেন। ওকে, তো প্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাজেট। সর্বপ্রথম আপনাকে বাজেটটা সিলেক্ট করতে হবে যে আমি কত টাকা দিয়ে ক্যামেরা কিনবো, 30,000, 40,000, 50,000 নাকি 60,000, ঠিক আছে? কারণ আপনি যখন ক্যামেরা কিনতে মার্কেটে যাবেন, একটা বাজেট আপনি ক্যামেরা সিলেক্ট করবেন, দেখবেন ওর থেকে 5,000 টাকা বাড়লে আপনি একটা ভালো ক্যামেরা কিনতে পারবেন। সো ওইখানে যে কনফিউজড হওয়া যাবে না, ঠিক আছে? বাসার থেকেই সর্বোচ্চ বাজেটটা সিলেক্ট করে দিতে হবে যে আমি 30-35,000 টাকার উপরে যাইতেই পারবো না, আমার সর্বোচ্চ বাজেট 35,000 টাকা, বা অনেকেই রয়েছেন 50,000 টাকা সর্বোচ্চ বাজেট, ঠিক আছে? সর্বোচ্চ বাজেটটা বাসার থেকেই সিলেক্ট করে যাবেন যে এরপরে আমি 1 টাকাও বাড়াবো না, হ্যাঁ? তারপরে আপনি দোকানে যাবেন। তো প্রথমে অবশ্যই আপনাকে বাজেটটা সিলেক্ট করতে হবে। এখন সাপোজ আপনার বাজেট রয়েছে 40,000 টাকা, তো চেষ্টা করবেন আপনার যাওয়া আসা খরচ এবং ক্যামেরা 40,000 টাকা দিয়ে কেনার খরচ বাদেও অতিরিক্ত 1,000 টাকা রাখার জন্য। কেন 1,000 টাকা রাখার কথা বলতেছি এটা আমি ভিডিওর একটু মাঝখানের দিকে বলার চেষ্টা করবো, ঠিক আছে? তো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে বাজেটটা সিলেক্ট করতে হবে। ওকে, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বাজেট সিলেক্ট করা হয়ে গেছে। এখন সবাই একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে আপনার ওই বাজেটে কী কী ক্যামেরা অ্যাভেলেবেল রয়েছে। তো অনেকগুলো ক্যামেরা আপনি অ্যাভেলেবেল পাবেন নিশ্চয়ই। তো তার ভিতরে দেখবেন যে সব কিছুর কিন্তু ডিটেলস দেওয়া থাকে বা স্পেসিফিকেশান দেওয়া থাকে। তো এইগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কোন ক্যামেরার স্পেসিফিকেশানটা ভালো। তো এরপরে সুন্দর একটা শর্ট লিস্ট করবেন যে আপনার বাজেট অনুযায়ী এই 5টা ক্যামেরা অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? এগুলো খাতায় নোট করে রাখবেন, কিন্তু বিশ্বাস করেন এই যে ছোটো ছোটো ইনফরমেশনগুলো দিচ্ছে এগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে। সো ক্যামেরা শর্ট লিস্ট করা শেষ। এখন তৃতীয় যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি কী জন্য ক্যামেরা কিনবেন, ফটোগ্রাফি করবেন নাকি ভিডিওগ্রাফি করবেন, নাকি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুইটা একসাথে করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ক্যামেরা কোম্পানিগুলো আসলে সব ক্যামেরা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য তৈরি করে না। কিছু কিছু ক্যামেরা রয়েছে যেগুলো শুধুমাত্র ফটোগ্রাফির জন্য স্পেশাল, আবার কিছু কিছু ক্যামেরা রয়েছে যেগুলো শুধুমাত্র ভিডিওগ্রাফির জন্য স্পেশাল। তো আমি আপনাদেরকে এখানে একটা সহায়তা করতে পারি, সেটা হচ্ছে যদি আপনি ভিডিওগ্রাফি করবেন না, একদম শুধুমাত্র ফটোগ্রাফি করবেন, সেক্ষেত্রে নিকনের যেসব ক্যামেরাগুলো রয়েছে সেগুলো চয়েস করার চেষ্টা করবেন। বিকজ নিকনের কালার রিপ্রোডাকশন, ফোকাসিং স্পিড বা হচ্ছে মনে করেন ওভারঅল যে ফটোগ্রাফির যে এক্সপিরিয়েন্সটা সেটা একটু বেটার পাবেন ক্যানন বা অন্যান্য ক্যামেরার তুলনায়, ঠিক আছে? আর যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে যে হ্যাঁ আমি একটা ভিডিওগ্রাফির জন্য ক্যামেরা কিনবো, ফটোগ্রাফি খুব একটা বেশি করবো না বর্তমান সময়ে, কারণ ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে, সুতরাং সবাই চায় যে একটু ভিডিওগ্রাফি ভালো হবে এরকম ক্যামেরা নেওয়ার জন্য। তো যারা ভিডিওগ্রাফি করার কথা চিন্তা করতেছেন তাদের জন্য ক্যানোনের ক্যামেরা বেস্ট হবে, কারণ সাধারণত ক্যানোনের ক্যামেরাতে ভিডিওগ্রাফির যে ফিচারগুলো সেগুলো একটু বেশি থাকে নিকন বা অন্যান্য ব্র্যান্ডের ক্যামেরার তুলনায়। এবং যদি আপনার ইচ্ছা হয়ে থাকে না আমি ওভারঅল দুইটা একসাথে একটু বেটার করার চেষ্টা করবো, সেক্ষেত্রে সনির ক্যামেরাগুলো নিতে পারেন। এগুলো আসলে আলট্রা লেভেলের ক্যামেরা, দামটাও একটু তুলনামূলক বেশি থাকে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অবশ্যই আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি ফটোগ্রাফি করবেন নাকি ভিডিওগ্রাফি করবেন, সেই অনুযায়ী ক্যামেরা চয়েস করার চেষ্টা করবেন। এখানে আমাদের হচ্ছে নাম্বার 4 পয়েন্টটা। তো এই নাম্বার 4 পয়েন্টটা বলার আগে ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে, এত কষ্ট করে রিসার্চ করে সুন্দর করে আপনার জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করি, মশার কামড় খাচ্ছি তারপরে ভিডিও তৈরি করতেছি। সুতরাং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে করে আমরা নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রাণিত হই। লাইক দেওয়া শেষ, ঠিক আছে? তো 4 নাম্বার পয়েন্টটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আপনি ফটোগ্রাফির কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার যে ক্যামেরাটা আপনি সিলেক্ট করবেন তখন সেটাতে খেয়াল রাখবেন যে আপনার সেন্সর সাইজটা কি ছোটো নাকি বড়। যত বেশি বড় হবে সেন্সর সাইজটা তত আপনার ইমেজের ডিটেলসটা, শার্পনেসটা অনেক বেশি থাকবে, সুতরাং সেন্সরের যে সাইজটা সেটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে
ফোকাস পয়েন্ট, যে ক্যামেরাতে যত বেশি ফোকাস পয়েন্ট থাকবে সেই ক্যামেরা দিয়ে তত বেশি দ্রুত ফোকাস করা যাবে। সুতরাং ফটোগ্রাফির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই চেষ্টা করবেন এই দুইটা জিনিস একটু মাথায় রাখার জন্য, যে অনেকেই রয়েছেন মেগাপিক্সেল দিয়ে ক্যামেরা জাজ করে ফেলেন, যে এই ক্যামেরাতে রয়েছে 24 মেগাপিক্সেল, এই ক্যামেরাতে রয়েছে মাত্র 12 মেগাপিক্সেল। সুতরাং সবাই একটু অন্ধবিশ্বাসের কারণে ধারণা করে নেন যে আসলে 12 মেগাপিক্সেলের ক্যামেরার থেকে ওই 24 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েই ভালো ছবি আসবে, মানে 2-3 গুণ বেশি ভালো ছবি আসবে। আসলে বিষয়টা অতটাও না, এক্সাইটেড না। 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও ভালো ছবি তুলতে পারবেন যদি আপনার ফটোগ্রাফি স্কিলটা অনেক বেশি ভালো থাকে। সুতরাং আপনাকে অবশ্যই মেগাপিক্সেলের দিকে না তাকিয়ে ফোকাস পয়েন্ট এবং সেন্সর সাইজ, এই দুইটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে ফটোগ্রাফির ক্ষেত্রে। ওকে, এবং যারা ভিডিওগ্রাফি করার জন্য ক্যামেরা কেনার কথা চিন্তা করতেছেন তাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার ডিসপ্লেটা কি রোটেট করা যাচ্ছে কিনা, কারণ ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে রোটেট করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা একটু মাথায় রাখবেন। তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করার সুবিধা রয়েছে কিনা। এই রকম ছোটো ছোটো কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে এসবগুলো মাথায় রাখতে হবে। তারপরে আবার ফোকাসিং ট্র্যাকিং ফোকাস সিস্টেম রয়েছে কিনা, যে সাবজেক্ট যদি মুভ করে সেটাকে ট্র্যাক করে ফোকাস করার সিস্টেম রয়েছে কিনা। তো এইসব বিষয়গুলো ভিডিওগ্রাফি করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, তো ক্যামেরা আপনার চয়েস করা শেষ। এখন যখন দোকানদার আপনাকে ক্যামেরাটা উপস্থিত করবে আপনার সামনে, তখন কি করবেন? তখন প্রথম যে আপনার কাজটা সেটা হচ্ছে আপনার ক্যামেরাতে মেমোরি এবং ব্যাটারি দুইটা লাগিয়ে একটা ছবি ক্লিক করবেন। সেই ছবিটার ভিতরে কোন ধরনের সমস্যা রয়েছে কিনা ভালো করে জুম করে দেখবেন, ঠিক আছে? সবথেকে ভালো যদি ক্যামেরা কেনার সময় একটা ল্যাপটপ সাথে করে নিয়ে যেতে পারেন, কারণ যদি আপনি ল্যাপটপ সাথে করে নিয়ে যেতে পারেন একবারে আপনি শাটার কাউন্টটা চেক করে নিয়ে আসতে পারতেছেন। কারণ এখন বর্তমান সময় হচ্ছে কি, আসলে কি বলবো, দুঃখের কথা বলতে হয় যে বর্তমানে বাংলাদেশের মার্কেটে অনেক ক্যামেরা এমন বিক্রি হচ্ছে যেগুলো আগের থেকে ব্যবহার করা, বাট ক্যামেরার দোকানদার বলতেছে আপনাকে এটার নিউ ক্যামেরা। তো যারা আসলে শাটার কাউন্ট চেক করতে পারেন না তারা আসলে ওই ক্যামেরাটা কিনে নিয়ে চলে আসতেছেন। সুতরাং অবশ্যই আপনারা শাটার কাউন্টটা চেক করে নিয়ে আসবেন। কীভাবে শাটার কাউন্ট চেক করতে হয় সেটা সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে একটা অলরেডি ভিডিও রয়েছে, আমি আই কার্ডে অথবা ডিসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই ভিডিওটা দেখবেন। এরপরে যে কাজটা সেটা হচ্ছে এই ক্যামেরাটা আসল নাকি নকল সেটা আমরা কীভাবে চেক করবো, এটা নিয়েও আমাদের চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও রয়েছে। এই ভিডিওতে বলতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো তাই চেষ্টা করবো আলাদা করে ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখার জন্য। এই দুইটা ভিডিও, একটা কি হচ্ছে শাটার কাউন্ট চেক করতে হয়, আরেকটা হচ্ছে কীভাবে অরিজিনাল নাকি নকল ক্যামেরা চেক করতে হয়, সেই সম্পর্কে দুইটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেখবো, অবশ্যই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, ওকে, সব কিছু করা শেষ। এখন প্রথমে একটা কথা বলেছিলাম যে 1000 টাকা বেশি নিয়ে যেতে। সাধারণত হয় কি, যখন আপনি ক্যামেরা কিনবেন তখন আপনার ক্যামেরার সাথে একটা মেমোরি কার্ড, একটা হচ্ছে ইউভি ফিল্টার, একটা ব্যাগ ফ্রিতে দেয়। হ্যাঁ, তো আপনারা কী করবেন, যে ভি ব্যাগটা দেয় এটা নেবেন না, দেখবেন যে এর থেকে একটু মিডিয়াম সাইজের একটা ব্যাগ রয়েছে, সেটা হয়তো আর 200-300 টাকা আপনি বাড়িয়ে দিলে সেই ব্যাগটা নিতে পারবেন। তো ওই ব্যাগটা নেওয়ার চেষ্টা করবেন, ওটাতে প্রোটেকশনটা আরও ভালো হবে ক্যামেরায়। পাশাপাশি একটা হুড লাগানোর চেষ্টা করবেন, যাতে করে ওভারঅল আপনার ক্যামেরাটা অনেক দিন সেফ থাকে, কারণ ক্যামেরা চালানোর ক্ষেত্রে অনেক সময় পড়ে যায় ক্যামেরাটা আমাদের হাত থেকে। তো পড়ে গেলে ওই হুডটা লাগানো থাকার কারণে আমাদের ক্যামেরাটা অনেক বেশি সেফ থাকবে। সো ক্যামেরার যে অ্যাক্সেসরিজ এইগুলো আপনারা 1000 টাকার ভিতরে কেনার চেষ্টা করবেন, ঠিক আছে? সো ওভারঅল আজকের এই ভিডিওতে যে ছোট্ট টিপসগুলো আপনাদেরকে দিলাম ক্যামেরা কেনার ক্ষেত্রে, আশা করি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে আপনাদের জন্য একটা পারফেক্ট ক্যামেরা আপনাদের বাজেট অনুযায়ী চয়েস করে নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো? আমার কাছে মনে হয় অনেক ভালো লেগেছে আপনাদের। সত্যি যদি ভালো লেগে থাকে এখন একটা লাইক দিন, মিস্টেক একটা কমেন্ট করেন আমাদের ভিডিও নিচে, এবং আমরা নতুন একটা চ্যানেল করেছি ফ্যান্টাস্টিক টিউবার নামে, আমি সেই চ্যানেলটার লিঙ্ক হয়তো এই পাশে না এই পাশে কোথাও একটা দিয়ে রাখবো। নতুন চ্যানেল থেকে আপনারা ঘুরে আসবেন, কষ্ট হয়ে গেছে কথা বলতে আশা করি সেই চ্যানেলটা আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে।